নমস্কার। শুরু করছি এই সপ্তাহের একটি নতুন গল্প দিয়ে। নন্দলালের মন্দ কপাল, সুকুমার রায়ের লেখা। নন্দলালের ভারী রাগ। অঙ্কের পরীক্ষায় মাস্টার তাহাকে গোল্লা দিয়াছেন। সে যে খুব ভালো লিখিয়াছিল তাহা নয়, কিন্তু তা বলিয়া একেবারে গোল্লা দেওয়া কি উচিত ছিল? হাজার হোক, সে একখানা পুরা খাতা লিখিয়াছিল, তো তার পরিশ্রমের কি কোনো মূল্যই নাই? ওই যে ত্রৈরাশিক অঙ্কটা, সেটা তো তার প্রায় ঠিকই হইয়াছিল, কেবল ওই একটুখানি হিসেবের ভুল হওয়া উত্তরটা ঠিক মেলে নাই। আর ওই যে একটা ডেসিমাল অঙ্ক ছিল, সেটাতে গুণ করিতে গিয়া সে ভাগ করিয়া বসিয়াছিল, তাই বলিয়া কি একটাও নম্বর দিতে নাই? আরও অন্যায় এই যে এই কথাটা মাস্টার মহাশয় ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করিয়া ফেলিয়াছেন। কেন? আর একবার হরিদাস যখন গোল্লা পাইয়াছিল, তখন তো সেই কথাটি রাষ্ট্র হয় নাই। সে যে ইতিহাসে 100-র মধ্যে 25 পাইয়াছে, সেটা বুঝি কিছু নয়? খালি অঙ্ক ভালো পারে নাই বলিয়াই তাহাকে লজ্জিত হইতে হইবে। সব বিষয়ে যে সকলকে ভালো পারিতে হইবেই, তাহারই বা কি অর্থ? স্বয়ং নেপোলিয়ান যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনাড়ি ছিলেন, সে বেলা কি তাহারেও যুক্তিতে ছেলেরা দমিল না, এবং মাস্টারের কাছে ওই একটা তর্ক তোলাতেই তাহারও যে যুক্তিটা খুব চমৎকার ভাবিলেন, এমনও বোধ হইল না। তখন নন্দলাল বলিল তার কপালি মন্দ, সে নাকি বরাবর তাহা দেখিয়াই আসিয়াছে। সেই তো যেবার ছুটির আগে তাহাদের পাড়ায় হাম দেখা দিয়েছিল, তখন বাড়ি শুদ্ধ সকলেই হামে ভুগিয়া দিব্যি মজা করিয়া স্কুল কামাই করিল। কেবল বেচারা নন্দলালকে নিয়মিত প্রতিদিন স্কুলে হাজিরা দিতে হইয়াছিল। তারপর যেমন ছুটি আরম্ভ হইল, অমনি তাহাকে জ্বরে আর হামে ধরিল। ছুটির অর্ধেকটাই মাটি। সেই যেবার সে মামা বাড়ি গিয়াছিল, সেবার তাহার মামাতো ভাইয়েরা কেহ ছিল না, ছিলেন কোথাকার এক বদ বেজাজি মেশো। তিনি উঠিতে বসিতে কেবল ধমক আর শাসন ছাড়া আর কিছুই জানিতেন না। তাহার উপর এমন বৃষ্টি হইয়াছিল, একদিনও ভালো করিয়া খেলা জমিল না, কোথাও বেড়ানো পর্যন্ত গেল না। এই জন্যে পরের বছর যখন আর সকলে মামাবাড়ি গেল, তখন সে কিছুতেই যাইতে চাইল না। কিন্তু পরে শুনিল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসিয়াছিল, কোন রাজার দলের সঙ্গে 25টি হাতিও আসিয়াছিল, আর বাজি যা পোড়ানো হইয়াছিল সে একেবারে আশ্চর্য রকম। নন্দলালের ছোট ভাই যখন বারবার উৎসাহ করিয়া তাহার কাছে এই সকলের বর্ণনা করিতে লাগিল, তখন নন্দ তাহাকে এক চড় মারিয়া বলল, যা যা, মেলা বক বক করিস না। তাহার কেবল মনে হইতে লাগিল সেবার সে মামা বাড়ি গিয়াও ঠকিল, এবার না গিয়াও ঠকিল। তাহার মতো কপাল মন্দ আর কেহ নাই। স্কুলেও ঠিক তাই। সে অঙ্ক পারে না, অথচ অঙ্কের জন্য 2-1টা প্রাইজ আছে। এদিকে ভূগোল, ইতিহাস এই সকল তাহার কণ্ঠস্থ, কিন্তু ওই 2টার একটাতেও প্রাইজটি নাই। অবশ্য সংস্কৃতেও যে সে নেহাত কাঁচা নয়, ধাতু, প্রত্যয়, বিভক্তি সব চটপট মুখস্থ করিয়া ফেলে। চেষ্টা করিলে কি পড়ার বই আর অর্থ পুস্তকটাকেও সড়গড় করিতে পারে না? ক্লাসের মধ্যে ক্ষুদিরাম একটু আধটু সংস্কৃত জানে, কিন্তু তাহা তো বেশি নয়। নন্দলাল ইচ্ছা করিলে কি তাহাকে হারাইতে পারে না? নন্দ জেদ করিয়া স্থির করিল, একবার ক্ষুদিরামকে দেখে নেব। ছোকরা এবছর সংস্কৃতের প্রাইজটা পেয়ে ভারী দেবাক করছে, আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোটা দিতে এসেছিল। আচ্ছা, এবার দেখা যাবে।
নন্দলাল কাহাকেও কিছু না জানাইয়া সেই দিন হইতেই বাড়িতে ভয়ানকভাবে পড়িতে শুরু করিল। ভোরে উঠিয়া সে হসতি হসত হসন্তি শুরু, রাতেও অস্থি গোদাবরী তীরে বিশাল সলমলিল তরু বলিয়া ভুলিতে থাকে। কিন্তু ক্লাসের ছেলেরা এ কথার বিন্দু বিসর্গও জানে না। পণ্ডিত মহাশয় যখন ক্লাসে প্রশ্ন করেন তখন মাঝে মাঝে উত্তর জানিয়াও সে চুপ করিয়া মাথা চুলকাইতে থাকে। এমনকি কখনো ইচ্ছা করিয়া দু একটা ভুলও বলে, পাছে ক্ষুদিরাম তাহার পড়ার খবর পাইয়া টের পাইয়া আরো বেশি করিয়া পড়ায় মন দিতে থাকে। তাহার ভুল উত্তর শুনিয়া ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে। নন্দলাল তাহারও কোনো জবাব দেয় না। কেবল ক্ষুদিরাম যখন নিজে একটা ভুল করে তখন সে মুচকি মুচকি হাসে আর ভাবে, পরীক্ষার সময়ে আমি ভুল করলেই এবার ওকে সংস্কৃতের প্রাইজ আর পেতে হবে না। ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমিতে লাগিল, কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম, শিখিলেই পাশ করা যায়। তাহার জন্য নন্দর কোনো ভাবনা নাই। তাহার সমস্ত মনটা রহিয়াছে ওই সংস্কৃত পড়ার উপরে, অর্থাৎ সংস্কৃত প্রাইজটার উপরে। একদিন মাস্টার মহাশয় বলিলেন, কি হে নন্দলাল, আজকাল বুঝি বাড়িতে কিছু পড়াশোনা করো না? সব বিষয়েই যে তোমার এমনই দুর্দশা হচ্ছে তার অর্থ কি? নন্দ আরেকটু হইলেই বলিয়া ফেলিত, আগে সংস্কৃত, কিন্তু কথাটাকে হঠাৎ সামলাইয়া আগে সংস্কৃত নয় বলিয়াই সে থতমত খাইয়া গেল। ক্ষুদিরাম তাড়াতাড়ি বলিয়া উঠিল, কই, সংস্কৃতও তো কিছু পারে না। শুনিয়া ক্লাস শুদ্ধ ছেলেরা হাসিতে লাগিল। নন্দ একটু অপ্রস্তুত হইল বটে, কিন্তু সেই সঙ্গে হাঁপ ছাড়িয়া বাঁচিল। ভাগ্যিস তাহার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হয় নাই। দেখিতে দেখিতে বছর কাটিয়া আসে। পরীক্ষার সময়ও প্রায় উপস্থিত। সকলে পড়ার কথা, পরীক্ষার কথা, প্রাইজের কথা, এই সকল কথা বলা বলি করিতেছে। এমন সময় একজন জিজ্ঞাসা করিল, কি হে নন্দ, এবার কোন প্রাইজটা নিচ্ছ? ক্ষুদিরাম নন্দর মতো গলা করিয়া ঘাড় নাড়িয়া বলিল, আগে সংস্কৃত না, সংস্কৃত নয়। সকলে হাসিল। নন্দ খুব উৎসাহ করিয়া সেই হাসিতে যোগ দিল। মনে মনে ভাবিল, বাছাধন, এ হাসি আর তোমার মুখে বেশি দিন থাকছে। যথাসময়ে পরীক্ষা আরম্ভ হইল এবং যথাসময়ে শেষও হইল। পরীক্ষার ফল জানিবার জন্য সকলের আগ্রহ করিয়া আছে। নন্দ রোজ নোটিশ বোর্ডে গিয়া দেখে তাহার নামে সংস্কৃত প্রাইজ পাওয়ার কোনো বিজ্ঞাপন আছে কিনা। তারপর একদিন হেডমাস্টার মশাই একতাড়া কাগজ লইয়া ক্লাসে আসলেন। আসিয়াই গম্ভীরভাবে বলিলেন, এবার দুই একটা নতুন প্রাইজ হয়েছে আর অন্য বিষয়েও কোনো কোনো পরিবর্তন হয়েছে। এই বলিয়া তিনি পরীক্ষার ফলাফল পড়িতে লাগলেন। তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপোর মেডেল দিয়াছেন। ইতিহাসের ক্ষুদিরাম প্রথম হইয়াছে আর সেই ওই মেডেলটি লইবে। সংস্কৃতে নন্দ প্রথম, ক্ষুদিরাম দ্বিতীয়, কিন্তু এইবার সংস্কৃতে কোনো প্রাইজ নেই। হায় হায়, নন্দ অবস্থা এখন শোচনীয়। তাহার ইচ্ছে হইতেছিল সে ছুটিয়া গিয়া ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি লাগাইয়া দেয়। কে জানিত এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকিবে আর সংস্কৃতের জন্য থাকিবে না। ইতিহাসের মেডেলটা তো অনায়াসেই পাইতই পাইত, কিন্তু তাহার মনের কষ্ট কেউ বুঝিল না। সবাই বলিল, বেড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে, কেমন করে ফাঁকি দিয়ে নম্বর পেয়েছে। দীর্ঘশ্বাস ছাড়িয়া নন্দ বলিল, কপালই মন্দ। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো এই গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কাইন্ডলি সকলের সাথে চ্যানেলটি শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।